আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ট্রান্সডুসার প্রোবটির অনবরত নড়াচড়ে সাদা কালো মাংসল পিণ্ডের ন্যায় অস্পষ্ট কিছু দেখা যাচ্ছে। আপাতত দৃষ্টিতে সেটি একটা সামান্য মাংসল পিণ্ড হলেও তার সাথে জড়িয়ে আছে কারোর গোটা জীবনে সুখ আনন্দ। চিয়াশা প্রোবটি স্থানচ্যুত করতে করতেই বিছানার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে তাকালো, যে বিছানায় শায়িত নারীটির এক হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে। লোকটি থমথমে গম্ভীর মুখশ্রীতে স্ক্রিনে তাকিয়ে আছে, একটিবার পলকও ফেলছে না। পলক ফেলে যে অশ্রুরা গড়িয়ে পড়বে। পুরুষ মানুষেরা নিজেদের অশ্রু লুকাতে পটু, লোকে বলে তারা কাঁদতে জানে না, বরং পুরুষ মানুষেরা অনুভূতি প্রকাশ করতে পারে না। এই যে বিছানায় শায়িত নারীটি বিগত 10 মিনিট যাবৎ কেঁদে চলেছে, কত সহজে অনুভূতির প্রকাশ করতে পারছে, কিন্তু সে পারছে না। এর জন্য মাঝে মধ্যেই তাদের অনুভূতিহীন বলেও কটূক্তি করা হয়। আফসোস, বুকের ভেতর বাম প্রকোষ্ঠে চলতে থাকা ঝড়গুলোরও কোনো সাদা কালো প্রিন্ট বের করা যেত, তাহলে হয়তো কেউ পুরুষদের অনুভূতিহীন বলতে পারত না। চিয়াশা মুচকি হেসে সনোগ্রাফির প্রিন্টগুলো বিনোদের হাতে দিল। অভিনন্দন বিনোদ দাদা, আপনি বাবা হচ্ছেন। দীর্ঘ 1 বছরের ধৈর্য আস্থার ফল এটা। লক্ষ্মীর খেয়াল রাখবেন, মনে রাখবেন আপনার স্ত্রী হাসলে আপনার বাচ্চাও হাসবে, সে কাঁদলে আপনার বাচ্চাও কাঁদবে, তাই সে ভালো থাকলে আপনার বাচ্চাও ভালো থাকবে। কোনো রকম মানসিক চাপ যেন না দেয়া হয়। ধন্যবাদ ডাক্তার ম্যাডাম। ধন্যবাদ আপনার নয়, আমার দেওয়া উচিত আপনাকে বিনোদ ভাই। ধন্যবাদ আপনার নয়, আমার আপনাকে দেওয়া উচিত বিনোদ ভাই। আমি লাইসেন্স প্রাপ্ত কোনো ডক্টর নই, একজন ইন্টার্নার। তারপরেও আপনারা আমার ওপর বিশ্বাস রেখে আমার পরামর্শ সাদরে গ্রহণ করেছেন, আমি কৃতজ্ঞ। আজ যদি আমি সফল হই সেটা শুধুমাত্র আপনাদের আমার প্রতি বিশ্বাস ও ভক্তির কারণে। সার্টিফিকেট কিংবা কোনো অনুমতিপত্র কানের জ্ঞানের বহিঃপ্রকাশ হতে পারে না ম্যাডাম, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর আপনি তার জীবন্ত প্রমাণ। আপনি একজন বড় ডাক্তার নন ম্যাডাম, কিন্তু একজন ভালো ডাক্তার। বড় বড় ডাক্তাররা তো কখনো রোগীর পুরো রোগের কথা শোনেই না, না শুনে টেস্ট ওষুধ লিখে দেয়, যার কারণে সঠিক রোগ কখনো তাদের চোখে পড়ে না। বিগত 3 বছর যাবৎ কত টাকা খরচ করেছি নামকরা ডাক্তারদের পিছনে, কেউ রোগ ধরতেই পারেনি। পারবে কি করে, কখনো খেয়াল করে তো শোনেনি লক্ষ্মীর সমস্যাগুলো। রোগীর অর্ধেক চিকিৎসা হয়ে যায় যখন ডাক্তার রোগীর অসুখের বিষয়ে মনোযোগ দিয়ে শোনে। আমি কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে যে আমাকে আপনার সাথে পরিচয় করে দিয়েছে। এখন হয়তো মেয়েটাকে আর কি অপয়া অলক্ষ্মী বলে মন্দির থেকে তাড়িয়ে দিবে না। লক্ষ্মী ভাগ্যবতী, আপনার মতো একজন জীবন সঙ্গী পেয়েছে। তার জীবনের অর্ধেকটা দুঃখ দূর হয়ে যায় আপনার সঙ্গ পেলে। হঠাৎ করে লক্ষ্মী নামের মেয়েটি চিয়াশার পায়ে লুটিয়ে পড়ে ঝরঝরিয়ে কেঁদে উঠল। চিয়াশা তড়িঘড়ি করে হাঁটুগড়ে বসে তাকে বুকে জড়িয়ে নিল। লক্ষ্মী, কি করছো? তোমার এই সময়ে এমন হুটহাট ওঠা বসা করা যাবে না। ম্যাডাম, আমি মা হচ্ছি, বিশ্বাস করতে পারছি না ম্যাডাম। আজকে আমার শাশুড়ি নিশ্চয়ই আমাকে পুজোর ঘরে ঢুকতে দিবে। বিগত কয়েক বছর যাবৎ একদিনও বাড়ির মন্দিরে ঢুকতে দেয়নি ম্যাডাম। কোনোদিন একটু সন্ধ্যা প্রদীপ জ্বালাতে পারিনি। লোকমুখে কখনো বের হতে দেয় না, ঘর বন্দি করে রাখে, হ্যাসেলেও ঢুকতে দেয় না। এখন হয়তো আবার আমি আগের মতো মুক্ত জীবনযাপন করতে পারবো ম্যাডাম। এসব কিছু আপনার জন্য সম্ভব হয়েছে ম্যাডাম। লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলল। বিনোদ খানিক কেঁপে উঠল লক্ষ্মীর কথায়। মেয়েটাকে হেসেলে ঢুকতে দেয় না, ঘরবন্দি করে রাখে, এটা সে আগে জানতো না। আর না লক্ষ্মী কখনো বলেছে। পারিবারিক ব্যবসার কারণে সে ভোর থেকে রাত 11টা-12টা পর্যন্ত বাহিরে থাকে। এই সময়ের মধ্যে কি হয় খুব বেশি কিছু সে জানে না। মনে মনে নিজেকে শক্ত করে তুলল সে। হাঁটুগড়ে বসে লক্ষ্মীকে তুলে দাঁড় করালো। চিয়াশার থেকে পরবর্তী সকল পরামর্শ প্রেসক্রিপশন নিয়ে দুজনে তার কাছ থেকে বিদায় নিল। লক্ষ্মী ও বিনোদের পারিবারিকভাবে বিবাহ হয় 4 বছর আগে। বিবাহের 1 বছরের মধ্যে শ্বশুরবাড়ি থেকে বাচ্চার জন্য চাপ দিতে থাকে। পরপরই তার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়। পরে তারা বাচ্চা নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই লক্ষ্মী কনসিভ করতে পারছিল না। বহু ডাক্তারের শরণাপন্ন হয় তারা, কিন্তু কোনো ভালো ফলাফল কেউ দিতে পারেনি। গত বছর এমনই একদিনে তারা হাসপাতালে ডাক্তারের অপেক্ষা করছিল। অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও তারা ডাক্তার দেখাতে পারেনি।
অপেক্ষা করতে করতে যখন রাত হয়ে যাচ্ছিল তখন তারা মলিন হতাশ চিত্তে বাড়ি ফেরার জন্য উদ্যত হয়। ঠিক তখনই সিয়াসার সাথে তাদের দেখা হয়। সিয়াসা শোনে তাদের সমস্যা, সব শুনে তাদেরকে বলে তারা যদি চায় তবে সে একবার চেষ্টা করে দেখতে পারে। পরে সিয়াসা দুটো টেস্ট করে। লক্ষ্মীর জরায়ুতে সিস্ট তৈরি হয়েছিল। কিশোরকাল থেকেই তার পিরিয়ড সঠিক সময়ে হতো না। এটাকে তার পরিবার কখনো গুরুতরভাবে আমলে নেয়নি, যার ফলে বাড়ন্ত বয়সে এটি জরায়ুর সিস্টের কারণ হয়েছে। তবে সিয়াসা তাদের আশ্বস্ত করে যে সুস্থ হবে। তাদের অনুমতি নেই সে লক্ষ্মীর চিকিৎসা শুরু করে। এর মাঝেই অনেকবার ব্যর্থ হয়েছিল তারা, তবে ধৈর্য হারায়নি তারা। শ্বশুরবাড়ির সকল অপবাদ, অত্যাচার, কলঙ্ক মুখ বুজে সহ্য করে গিয়েছে, কেননা তার মাথার উপর সবসময় বিনোদের ভালোবাসার ছায়া ছিল, যেটি তাকে সকল কষ্ট ভুলিয়ে দেয় নিমিষেই। সবসময় লক্ষ্মীকে সাহস জুগিয়েছে, যার ফলশ্রুতিতে আজ তারা দুজনে বাবা মা নামক সুখের দেখা পেল। বিনোদ লক্ষ্মীর হাত ধরে ধীরে ধীরে হাঁটছে। লোকটা এত ধীরে ধীরে কখনো হাঁটে না। লক্ষ্মী মুচকি হাসলো। ওগো শুনছো, পায়ে ব্যথা করছে, একটু কোলে নিবে? লক্ষ্মী মলিন মুখ করে বলল। বিনোদ ব্যস্ত হয়ে উঠল। কোথায় কষ্ট হচ্ছে লক্ষ্মী? আমি এক্ষুনি কোলে নিচ্ছি। ম্যাডামের কাছে আবারও যাব। কি হলো তাড়াতাড়ি বলো। বিনোদের উদ্বিগ্ন উৎকণ্ঠিত কণ্ঠস্বরে লক্ষ্মী ফিক করে হেসে উঠল। সে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে, মাঝে মধ্যে আবার বিনোদের ওপর হেলে তুলে পড়ছে। বিনোদ অবাক হয়ে গেল। মেয়েটা তার সাথে ফাজলামো করেছে। রেগে মারল একটা চাটি তার মাথায়। ফাজিল মেয়ে, এক চর দিয়ে দাঁত ফেলে দিব। মজা হচ্ছে আমার সাথে? বিনোদের রাগী কণ্ঠে লক্ষ্মী ফের মুখ মলিন করে ফেল। বিষণ্ণ কণ্ঠে বলল, আমাকে বকা দিলে বাবুরও মন খারাপ হয়ে যায়। বিনোদের আক্কেল যেন দিশাহারা হয়ে গেল। সে তড়িঘড়ি করে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি লক্ষ্মী, খুব বেশি ভালোবাসি। আমি দুঃখিত, আর বকা দিব না তোমাকে। লক্ষ্মী আবারও হেসে উঠল। বিনোদ সতর্ক কণ্ঠে বলল, এই লক্ষ্মী, মন ভালো হয়েছে তোমার? হয়েছে। লক্ষ্মী হাসি মুখে বলল। বিনোদ মন ভরে দেখল লক্ষ্মীর হাসি ঠিক কতগুলো অপরাহ বাদ যে এই হাসি দেখা পেল তার আন্দাজা নেই। লক্ষ্মী, তোমার কিছু চাই না আমার কাছে? তাহলে বলো। বিনোদ বলল। লক্ষ্মী মাথা ঝাঁকায়, সে চাই। বিনোদ খুশি হলো। মেয়েটির মুখ ফুটে কিছু চায় না যে। বলো কি চাই। আকাশের চাঁদ আনার সামর্থ্য তো আমার নেই, তবে আমি নিজের সাধ্যের মধ্যে সব তোমার পদতলে এনে রাখবো। আজ মাকে বলে আমায় একটু সন্ধ্যার প্রদীপ জ্বালাতে দিবেন? বিনোদ কিছুক্ষণ আশ্চর্য বিমূঢ় দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল মেয়েটি হয়তো নিজের একটা একা সংসার চাইবে। নিজেকে সামলে মুচকি হেসে বলল, আজ থেকে তুমি প্রতিদিন সন্ধ্যার প্রদীপ জ্বালাতে পারবে। রোজ সকালে স্নান করে খোপা পাড়তে পারতে পুজোর করে ঢুকতে পারবে। কোমরে আঁচল গুজে গোপালের জন্য ভোগ রান্না করতে পারবে। কেউ তোমায় একঘেয়ে করে রাখবে না। নিজের ঘরের পিতৃ হবে তুমি, আমার গিন্নি হবে, আগত ছোট্ট গোপালের মা হবে তুমি। কি বলছেন? আমরা বাড়িতে যাচ্ছি না লক্ষ্মী, আপাতত একটা হোটেলে উঠব। আগামীকালের মধ্যে আমাদের নিজের বাড়িতে উঠব। ও বাড়িতে আগামীকাল 2 শুভ সংবাদের জন্য মিষ্টি পাঠিয়ে দেব। গম্ভীর গলায় কথাগুলো বলেই সে হাঁটা ধরল। লক্ষ্মী হতবাক স্বামীর পথ অনুসরণ করতে লাগলো। সিয়াসা মুচকি হেসে জানালা থেকে চলে গেল। তবে ভালোবাসাকে সুন্দর বলে আখ্যায়িত করতে ভুলল না। বুকের ভেতর প্রশান্তির আনাগোড়া বেড়ে যায় সত্যিকারের ভালোবাসার দর্শনে। সিয়াসা হাঁটতে হাঁটতে ক্যান্টিনের দিকে গেল। খিদে পেয়েছে, কিছু খাওয়া যাক। তার বন্ধুরা এখন অন্য ওয়ার্ডে ব্যস্ততায় সে একাই চলে গেল। তার 2 বন্ধু ও তার সাথে এখানে ইন্টার্নি করছে। তারা একসাথে ঢাকা মেডিকেলে পড়াশোনা করেছে। সে দাদু বাড়ি থেকে পড়াশোনা করেছে। হাঁটতে হাঁটতে সে মেঝেতে একটা কার্ড পড়ে থাকতে দেখল। সে উদ্বিগ্ন হয়ে সেটি ওঠালো। হয়তো কারোর গুরুত্বপূর্ণ জিনিস এটি। কার্ডটিতে স্পষ্ট ব্যক্তিটি সেনাবাহিনীর কর্মকর্তা। কিছুটা পুরনো ছবি। আইডি কার্ডটিতে সে চিনতে পারল না, চেনার চেষ্টাও করল না। কার্ডটিতে থাকা নামটি একবার পরে আশেপাশে চোখ বুলালো। পরে উচ্চ স্বরে বলল, এখানের সুবিধার নামের কেউ আছে? তার আইডি কার্ড পাওয়া গিয়েছে। কয়েকজন নার্স ছুটে আসলো সিয়াসের কাছে। কি হয়েছে ম্যাডাম? একটা আইডি কার্ড পাওয়া গিয়েছে, গুরুত্বপূর্ণ। এটাকে রিসেপশনে রেখে দিন। এটা যার, সে খুঁজলে সহজে পেয়ে যাবে।
তন্মধ্যেই কারোর উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে আসলো। ওটা আমার। আপনাকে ধন্যবাদ কারটিকে নিরাপদে রাখার জন্য। সিয়াসা পেছন ঘুরে তাকালো। খাকি পোশাকে দাঁড়িয়ে একজন যুবক, দৃষ্টি তার নত। সিয়াসার চিনতে অসুবিধা হলো না, এটা বাসে সেই প্রতিবন্ধী লোকটি। সে কার্ডটি এগিয়ে দিল, থমথমে মুখে বলল, আপনার নামে ভুল হয়েছে, হয়তো টাইপিং মিস্টেক, নয়তো আপনার নামেই ভুল করেছে আপনার নাম রাখতে। যুবকটি এবার চোখ তুলে তাকালো। এটা তো সেদিনকার অভদ্র মেয়েটি। যুবকটি কৌতুকে ছলে হাসল। আরে, আপনি তো সে অভদ্র মেয়ে না। আপনি এত ভদ্র, আগে তো জানতাম না। সিয়াসা ভুরু উচ্চালো। সে মোটো এখানে সিনক্রেট করবে না, রুগীদের সমস্যা হবে, তাই চুপ করে গিলে নিল যুবকটির ব্যঙ্গাত্মক কটূক্তি। আপনি এখানে কি করছেন? এখানকার সুইপার নাকি? গলায় আবার স্টেথোস্কোপ ঝুলিয়েছেন দেখছি। কেন, ডাক্তার রাখতে দিয়েছে বুঝি? সিয়াসার আগাগোড়া ভালো করে পর্যবেক্ষণ করে বলল যুবকটি। ফের ব্যঙ্গাত্মক কটূক্তিতে সিয়াসা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো যুবকটির দিকে। অ্যাপ্রনের পকেটে হাত গুজে অত্যন্ত শান্ত গলায় বলল, আমি এখানে ইন্টার্নি করছি। কিসের? মানুষ মারা? আপনার কাছে রোগী আসলে সে বিনা টিকিটে উপরে চলে যাবে, আমি নিশ্চিত। যুবকটি ফিচেল হেসে বলল। সিয়াসা নিরুত্তর তাকিয়ে থেকে পা বাড়ায় নিজ গন্তব্যে। যুবকটি তখন তার ব্যস্ত রাস্তা কাটল। রাগ করলেন বুঝি? আপনাকে একটু খেপিয়েছি, কিন্তু আপনি তো খেপেননি। যাকগে, বাদ দিন। অ্যাজ এ উঠতি ডক্টর, আপনি তো একজন সেবক, তাহলে আমাকেও একটা সেবা দিন। সেনাবাহিনীর সদস্যদের মেডিকেল টেস্ট করা হয় কোন জায়গায়? বিগত 15 মিনিট যাবৎ আমি গোল গোল ঘুরছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। 6 নম্বর ফ্লোর, 307 নম্বর ওয়ার্ডে। ধন্যবাদ। আপনি কি যেন বলছিলেন? আমার নামে কি সমস্যা রয়েছে? আইডি কার্ডে আপনার নাম সুবিধার লেখা, কিন্তু ওটা তো সুবিধার হবে না, অসুবিধার হবে। আমি ঠিক বলছি না? ভুলটা কার, আপনার মায়ের নাকি টাইপের? যুবকটি খেপে গেল, দাঁত কিরমির করে বলল, ওটা সুবিধার না, সুবেদার হবে। ভুলটা আমার মায়েরও না, টাইপারেরও না, ভুলটা আপনার। আন্ধা আপনি, আর আমার নাম সুবেদার শুভ। বলে সে গট গট করে চলে গেল। সিয়াসা হেসে উঠল সুবেদারের গমনের দিকে তাকিয়ে। সুবেদার সিয়াসার বলে দেওয়া ওয়ার্ড খুঁজে পেতে স্বস্তি নিঃশ্বাস ফেল। মেয়েটি অভদ্র হলো পরোপকারী। বিড়বিড় করে সে 307 নম্বর ওয়ার্ডে ঢুকে গেল। কারোর জিভ থেকে লালা মুখ বেয়ে পড়ছে, কারোর খিঁচুনি উঠে আসছে, কারোর আবার হাতের কাজ করতে জটিলতা, খাবার চিবিয়ে খেতে পারে না। এমন ধরনের রোগীর অভাব নেই পুরো ওয়ার্ডটি জুড়ে। সুবিধার বিভ্রান্তিত হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে সে ঠিক ওয়ার্ডে এসেছে তো। এখানকার কিছুই তো সে চেনে না। আগে সে ছিল চট্টগ্রাম সেনানিবাসে, এখানে এর আগে কখনো আসেনি। আপনার কি কোনো রিলেটিভ অসুস্থ, নাকি আপনি নিজেই অসুস্থ? কারোর কাট কাট চিকন আওয়াজে সুবেদারের ধ্যান ভাঙল। জি। সুবেদার জিজ্ঞেস করলো। মেয়েটি ঢের বিরক্ত হলো, হাতের সিরিঞ্জে দক্ষ হাতে ওষুধ ঢুকাতে ঢুকাতে বলল, বলছি, আপনি কি প্রতিবন্ধী, নাকি আপনার কোনো আত্মীয় স্বজন? আমাকে দেখে কি প্রতিবন্ধী মনে হয় আপনার? ডাক্তার রোগীর ফর্মাল কনভারসেশনে ইনফর্মাল কথা ঢুকতেই নৌমিতা পূর্ণ দৃষ্টি দিল লোকটির দিকে। আমার মনে হওয়া না মনে হওয়া দিয়ে আপনার কি? আপনাকে যেটা জিজ্ঞাসা করছি সেটা বলবেন, তা না করে আপনি আমার সময় নষ্ট করছেন। তো আপনি না জেনে শুনে একজনকে প্রতিবন্ধী বলে দিবে? সুবিতার রেগে গিয়ে বলল। নৌমিতা ঢের আশ্চর্য বিরক্ত হয়ে গেল। এই লোক তো রীতিমতো ঝগড়া শুরু করে দিয়েছে। তো আপনি প্রতিবন্ধী ওয়ার্ডে থাকলে আমি আপনাকে প্রতিবন্ধী বলবো না তো কি করব? আর তাছাড়া আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কারো আত্মীয় কিনা। সুবিতার আশ্চর্য হয়ে এলোমেলো দৃষ্টি ফেল চারিদিকে। সে প্রতিবন্ধী ওয়ার্ডে, তার মানে অভদ্র মেয়েটা আবারও তার সাথে অভদ্রতা করছে। রাগে গজগজ করে উঠল সে। আপনাদের এখানকার সকলে ম্যানারলেস ডাক্তার। এই পাগলকে এখানে ঢুকতে কে দিয়েছে? হ্যাঁ, এটা তো প্রতিবন্ধী না, পাগল। এই যে মিস্টার, এটা কোনো মেন্টাল হসপিটাল না, আপনি অন্য কোথাও যান। সুবিতার রেগে বেরিয়ে গেল সেখান থেকে। চিয়াশা পাস্তা খাচ্ছিল ক্যান্টিনে বসে। তখনই তার টেবিলের সামনে কেউ রেগে মেগে আগুন হয়ে ধপ করে বসে পড়ল। নমিতাকে দেখে চিয়াশা ভুরু নাচালো। কি হয়েছে, এমন রেগে আছিস কেন? আরে কোথাকার কোন পাগলকে কে যেন প্রতিবন্ধী ওয়ার্ডে পাঠিয়ে দিয়েছে। ওটা তো মেন্টাল হসপিটালের যোগ্য।
বলে কি না আমরা ম্যানার্সলেস ডাক্তার। চিয়াশার প্লেটটা নিচের দিকে টেনে নিয়ে এক চামচ মুখে পুরে বলল নমিতা। চিয়া খানিকটা ভরকালো। এই কাহিনীর পেছনে যে তার হাত রয়েছে সেটা মুখেও আনলো না, বরং কপট রাগ দেখিয়ে বলল, অর্ডার করতে পারিস না? আমারটা কেন খাচ্ছিস? ছি সিয়া, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কুমড়া দিয়ে বেগুনি খেতে পারে, মাংসের পরিবর্তে কাঁঠাল খেতে পারে, সেখানে তুই আর আমি এক প্লেট দিয়ে শেয়ার করে খেতে পারবো না? সেভ মানি সিয়া। চিয়াশা দীর্ঘশ্বাস ফেলে আরেকটা অর্ডার করলো। কথা বানাতে পটু তার বান্ধবী। বেলা গড়িয়ে বিকেল। মৃদু সমীরণে দোদুল্যমান গাছের পাতা, বারান্দার কোমর সমান সেটটির গ্লাসের বেড়িবাঁধে অলস ভঙ্গিতে একবার ঠেকে আছে দর্পণ। সুগঠিত দেহের মাংসল পেশিগুলো ট্যাঙ্কটপের আড়ালে ফুলে ফেপে উঠছে বারংবার নিঃশ্বাসের তালে। আসরের নামাজ বাদ পরনের পাঞ্জাবি খুলে মাত্র দাঁড়িয়েছে সে। ট্রাউজারের পকেটের আড়ালে থাকা হাতের মুঠোয় ডিজিটাল তসবি পড়ছে। সরু দৃষ্টি অদূরে চা বাগানে ছুটতে থাকা বাচ্চাদের দিকে। লুকোচুরি খেলছে, মুখে কিছুটা লেগে আছে মুগ্ধতা। বাচ্চাগুলোর শৈশব অন্যরকম হতো যদি না তারা আশা ফাউন্ডেশনের অংশ হতো। হয়তো বিকেলের এই সময়টাতে কোনো জায়গায় ফুল বিক্রি করতো কদ্দমাক্ত পোশাকে, হয়তোবা আস্তা করে ময়লা টোকাতো। মনে মনে ঠিক করলো সুযোগ পেলে সেও আশা ফাউন্ডেশনের সাথে যুক্ত হবে। সেও তো এমনই দিন পার করে এসেছে। রুমে গিয়ে পকেট থেকে তসবিটা রেখে আকর্ষণীয় একটা বক্স থেকে কিছু বের করে দু পকেটে ভরল। লম্বা পা ফেলে কোয়ার্টারে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। আজ বিকালটা অবসর কাটাচ্ছে সে। তেমনি একটা জরুরি কোনো কাজ নেই। পিকাবু একসাথে সুর মিলে শব্দটুকু উচ্চারণ করেই মাথাগুলো গায়েব। 7-8 বছরের একটি বাচ্চা বিভ্রান্তের ন্যায় দৌড়াচ্ছে আর এদিক ওদিক খুঁজে চলেছে সহপাঠীদের। ফের মাথাগুলোর মধ্যে একটি মাথা জেগে আবারও বলতে গেল পিকাবু, কিন্তু মাথা তুলতে কারো শক্ত দেহে মাথা ঠুকে গেল বাচ্চাটি তৎক্ষণাৎ ভীত সন্ত্রস্ত হয়ে কান ধরে দাঁড়িয়ে পড়ল। দর্পণ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। দর্পণকে দেখতেই বাকিরাও মাথা তুলল। প্রত্যেকে কান ধরে আছে। তন্মধ্যে একটা বাচ্চা ভীত কণ্ঠে বলল, সরি আয়রন ম্যান, আমরা কিছু করিনি, যা করার সিয়া করেছে। ওটা একটা মিষ্টি মেয়ে, ওকে তো কেউ বকে না। আপনি তো ওকে বকেছেন। তোর খুব রাগ হয়েছিল, কষ্ট পেয়েছে, তাই আপনার ছোট প্যান্টটা এতে রাগ কমেছে। আমরা কিছু করিনি, শুধু কেসিটা এনে দিয়েছিলাম। কাঠখোট্টা মুখটাতে অন্যরকম এক উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল। হাসি আটকে রাখছে, তবুও যেন মুখ চোখ ফেটে উপচে পড়ছে হাসির উজ্জ্বলতা। তারপরও গাম্ভীর্যতা বজায় রাখলো। গমগমে সরে পড়ল, অপরাধে সাহায্যকারীরাও সমান অপরাধী হয়। তোমরা সাহায্য করেছ, তাই তোমরাও অপরাধী। প্রত্যেকে শাস্তির জন্য প্রস্তুত হও। কামন, 1 মিনিটের মাঝে প্রত্যেকে আমার সামনে সারি বেঁধে হাজির হবে। দর্পণে কমান্ডার নেই কথাই। বাচ্চাগুলো কচ্ছপের গতিতে এসে তার সামনে হাজির হলো। সকলকে একবার পর্যবেক্ষণ করে নিজের 2 পকেট ভর্তি জিনিসগুলো বাচ্চাদের হাতে দিল। মুহূর্তেই সকলের মুখ থেকে ভীতভাব উড়ে গেল। সকলের মুখ চকচক করে উঠল অতগুলো হাত ভর্তি ক্যাডবেরি দেখে। সকলে হইচই করে উঠল, আপনি তো আয়রন ম্যান না, চপ ম্যান, লাইক কটন ক্যান্ডি। বলে বাচ্চাগুলো আবার হইচই শুরু করে দিল। দর্পণের ওষ্ঠতয়ে প্রগাঢ় হাসি ফুটে উঠল। মস্তিষ্কে আরও একজনকে সাহায্য করার পরিকল্পনা করতে করতে পা বাড়ালো সে। আগামীকাল আশরাফের স্কুলে প্যারেন্টস ডে। আশফাক আহমেদ এই কথা শোনার সাথে সাথেই আশাকে লম্বা একটা শিডিউল ধরিয়ে দিয়েছে। আগামীকাল তার যত কাজ আছে তার শিডিউল। আশা মন খারাপ করে নিজের ঘরে ঘাপটি মেরে বসেছিল। তার ছোট ভাই 13 বছরের। তার সকল বন্ধুদের বাবা মা এই দিনে একসাথে স্কুলে আসে। সকলে অনেক আনন্দ করে। আশরাফ কখনোই এই ধরনের মুহূর্ত অনুভব করতে পারেনি। বাবা মেয়ের সাথে একসাথে স্কুলে যেতে কেমন আনন্দ সে জানে না। তাই সে এবার বোনের কাছে আবদার করে যেন
বাবা আর সে দুজনে এই দিনে তার সাথে স্কুলে যায়। ভাইয়ের ইচ্ছে পূরণ করতে না পেরে আশা মুখ লুকিয়ে বসেছিল। কিভাবে ভাইকে বলবে যে বাবা এবারও তাদের সময় দিতে পারবে না? বরাবরের মতো আশার মন খারাপ দূর করার দায়িত্ব সাইফ নিজের কাঁধে তুলে নেয় সানন্দে। মুঠোফোনের তীব্র শব্দঘাতে আশা সেটিকে কানে ঠেকায়। ভেসে আসে কারোর অভিযোগ মিশ্রিত কণ্ঠ। বউ, 3 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড ধরে তোমার সাথে কথা বলি না। কাজের ফাঁকে ফাঁকে তোমার ছবি দেখে দেখে নিজেকে শান্ত রেখেছি, কিন্তু এখন আর পারছি না। আমার জাদরেল শ্বশুর বোর্ড মিটিং বসিয়েছে। বিগত 1 ঘন্টা যাবৎ মাছির মতো একই কথা ঘ্যান ঘ্যান করছে। সে তো জানে না সে যে তথ্য কালেক্ট করে এখন বোর্ড মিটিং বসিয়েছে এবং ফাপড় নিচ্ছে, সেই তথ্য আরও 2 সপ্তাহ আগে থেকেই আমার পকেটে ঝুলছে। তাই তোমার বাপকে বলেছি, স্যার আমি একটু হিসু করে আসি। ওমা, সে কি বলে জানো? আমি নাকি একটা দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তা, কাজের ব্যাপারে কোনো সিরিয়াসনেসই নেই। নয়তো এমন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে শুনেও আমার হিসু কিভাবে আসে? তুমিই বলো, হিসু কি কারো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে সিরিয়াস কথা শুনে বন্ধ হয়ে যাবে? আশা যেন সাইফের দম ফেলার অপেক্ষায় ছিল। দম ফেলতে আশা হো হো করেই হেসে উঠল। সাইফ মাথা চুলকাতে লাগলো। এই মুহূর্তে আশাকে খুব দেখতে ইচ্ছে করছে। হাস্যোজ্জ্বল মুখে কয়েক দফা চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু পারছে কই। হিসু করার কথা বলে এসেছে, সময় ফুরালো বলে। এখন হেসো না আশা, রাত 12টায় তোমার বারান্দায় আসবো, তখন যত ইচ্ছা তত হেসো, আমি মুগ্ধ হয়ে দেখবো। আর আশফাকের ব্যগ্র কণ্ঠে সাইফ, সিয়াসা আর মিনি ধপ করে কল্পনা থেকে বেরিয়ে আসলো। তুমি রাত 12টার সময় আশার বারান্দায় যেতে? আরে আপনি তো ওয়ার্কিং আওয়ারে কোনো সুযোগই দিতেন না আপনার মেয়ের সাথে কথা বলার, তাই তো রাত জেগে জেগে কথা বলতে হতো। প্রচুর কষ্ট হতো সারাদিন কাজ করতে, আবার রাত জাগতেও। তাও আমি কৃপণতা করতাম না, কেন জানেন? আমার ঘামান্ত ক্লান্ত মুখ দেখলেই সে আমাকে বেশি বেশি ভালোবাসতে বলে। তাই আমি যখনই আশার সাথে দেখা করতাম, ক্লান্ত অবসন্ন দেহে দেখা করতেই যেতাম। দেখেছেন কত ভালোবাসতাম আপনার মেয়েকে। সবজি কাটতে কাটতে অপকটে স্বীকার করে নিল সাইফ। সিয়াসা মুগ্ধ চিত্রে হাসল। হাতের স্প্যাচুলা ব্যস্ত গতিতে চালিয়ে ফ্রাই প্যানের ভিতর পানি ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল সে। চুলোর আঁচ কমিয়ে পূর্ণ দৃষ্টি দিল বাবা নানার দিকে। অনতি দূরে সিনকে থালা বাসন পরিষ্কার করছে মিনি, আর মনোযোগ দিয়ে শুনছে সাইফের প্রেম কাহিনী। আশফাক সাহেব চেয়ারে বসে ভুট্টা ভাজা খাচ্ছিল। খাওয়া বন্ধ হয়ে গেল সাইফের কথায়। সে কটমট করে তাকিয়ে আছে সাইফের দিকে। কত বড় ছ্যাঁচড়া ছেলে, কিভাবে তার মেয়ের মাথাটা খেয়েছিল। তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন অফিসারের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করাও ভুল। অত রাতে সেখানে কি করতে? বাড়িতে ঢুকতে কি করে? করা সিকিউরিটি গার্ড পেরিয়ে? প্রেম করতাম, পরেরটুকু বলতে তো দেবেন। তার আগেই তো আপনি দাদাগিরি শুরু করে দিয়েছেন। আমি দারোগাগিরি করি? না না, জেনারেলগিরি হবে। নানু ভাই এখন আর কথা বাড়িও না প্লিজ, মাম্মাকে অনুভব করতে দাও। সিয়াসা বলল। আশফাক আহমেদ আর কথা বাড়ালো না। সেও এই একটা কারণেই লজ্জাশরম জনঞ্জলি দিয়ে প্রতিদিন মেয়ের প্রেম কাহিনী শুনতে আসে। কর্মব্যস্ততায় কখনো মেয়েটাকে বেশি সময় দিতে পারেনি। মৃত্যুর পর এই একটা মাধ্যমই তো আছে যেখানে সে মেয়ের কার্যকলাপ শুনতে পারে। মাঝে মধ্যে ভালো লাগে শুনতে মেয়েটা তার কত চঞ্চল ছিল। কোথায় এখন তার আদুরে মেয়েটা? কাজের শেষে বাসায় ফিরলে ঠান্ডা শরবত নিয়ে কেন আসে না? বুকের ভেতরটা হাহাকার করে উঠল আশফাকের। দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে গেল বহু আকাঙ্ক্ষিত নামটি আশা। তার মেয়েটা যে এখন শুধুই তাদের কল্পনায় বাস করে। আহমেদ ভিলাই সকলকে একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। আশা সেই সকল নিয়মে অভ্যস্ত, তাই 12টার মধ্যেই তার ঘুম চলে আসে। চোখ খুলে রাখা তাই বাড়াতেই চিন্তিত লোচনে ঝিমোচ্ছিল আশা। তবে অচিরেই তা ঘুমে পরিণত হলো। মুখের উপর আছড়ে পড়া শীতল ফুক উড়িয়ে দিল কপালের অবিন্যস্ত চুলগুলো। আতুরে নমনীয় মসৃণ ত্বক কুঁচকে গেল বিরক্তি দিতে। ক্ষণকালের ব্যবধানে ভাঁজগুলো আবার বিলীন হয়ে গেল। সাইফ নিঃশব্দ হাসল। এক পা গুটিয়ে আরেক পা ছড়িয়ে আশার সামনে বসে রইল অনিমেষ তাকিয়ে। ক্ষীণ স্পর্শে নাক, গাল, ঠোঁট বারংবার ছুঁয়ে যাচ্ছে কারো অমসৃণ রুক্ষ ত্বক।
মস্তিষ্ক সচল হতেই আশা তরক করে চোখ খুলল। হৃদযন্ত্রের ওঠানামা অস্বাভাবিক। মুখের সামনে কাউকে ঝুঁকে থাকতে দেখে আশা হড়বড়িয়ে উঠল। হঠাৎ ঘুম ভাঙ্গাই আশা এমন করছে। সাইফ সাথে সাথে বুকে চেপে ধরল মৃদু আচম্বিত দেহটাকে। আশা থমকালো। আচম্বিত স্বস্তির নিঃশ্বাস ফেলে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল সুবিশাল দেহটি, যতটুকু সেটে যাওয়া যায় গেল। সাইফের মুখপানে তখন আফসোসেরা ভর করেছে। মেয়েটা যে বড্ড আদুরে, তাকে সবসময় বুকে রাখতে পারলে তার বুকটা শান্তি পেত। নিজেকে ধাতস্থ করে আশা অস্পষ্ট স্বরে শুধালো, সাইফ বিয়ে করবে আশা? আশা নিরুত্তর পড়ে রইল। এই মুহূর্তে এমন প্রশ্নকে তার অপ্রাসঙ্গিক মনে হয়েছে। কিভাবে এসেছেন? শালাবাবু পেছনের গেট খুলে দিয়েছে। আশা তড়িৎ গতিতে ছিটকে সরে গেল সাইফের থেকে। ভীত শঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কোথায় রাফি? আর রাফি কেন আপনাকে গেট খুলে দিবে? ও কি সব জানতে পেরে গিয়েছে? 3D ভিডিও গেমস, বোরিং ম্যাথ, ক্লাস বাঙ্ক দিয়ে সাইকেল রাইড। স্কুলের ব্র্যাক বেঞ্চাররা কুমড়া বলে খেপাতো, এখন আর খেপায় না। বিকাল 4টা-5টা পার্কে ঘোরাঘুরি, আনলিমিটেড আইসক্রিম, চিপস, চকলেট, পিৎজা, বার্গার। ওহো হো, চিকেন শর্মা হিজ ফেভারিট ফুড, অ্যান্ড আম হিজ বেস্ট ফ্রেন্ড। আর কিছু? সাইফ মুচকি এসে বলল। আশা হাবগোবা দৃষ্টিতে দেখছে সাইফকে। 2 মিনিট যেতে তেতে উঠে সাইফের কলার চেপে ধরল। ওইটুকুন ছেলেকে আপনি বিগড়ে দিচ্ছেন। ম্যাথ ক্লাস বোরিং কি করে হয়? আপনার থেকে এতটা উশৃঙ্খল আচরণ আশা করিনি মেজর। সাইফের ভুরকুটি এক হয়ে গেল। হাত টেনে মেয়েটিকে কাছে নিয়ে আসলো। আশার আগে গজগজ করতে লাগলো। সাইফ কোমরের বেড়িবাঁধ শক্ত করে বলল, সাইফ ঠিক ছিল, ওটাই দেখো। আর বিগড়ে আমি দিচ্ছি না, বিগড়ে দিচ্ছ তোমরা। অতটুকুন ছেলেটা ভোর 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত স্কুলে থাকে, বিকাল 3টা থেকে 6টা কোচিং, আবার রাতে ঘরে বসে তুমি ঘাড়ে ধরে বই পড়াও। ছেলেটা যে মুক্তচিত্তে একটু শ্বাস নেবে তার সময়টুকু তোমরা দাও না। পড়া গেলালেই তো হয় না, সেগুলো আনন্দের সহিত মস্তিষ্কের গ্রহণ করাটাও তো জরুরি। মস্তিষ্কেরও একটা বিরতি প্রয়োজন। বাচ্চাদের খেলাধুলা, ঘোরাঘুরি, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মাঝেও অনেক কিছু শেখা যায়। পুঁথিগত বিদ্যাই আসল নয়, মানবিক মূল্যবোধ, মুক্তবুদ্ধির অধিকারী হওয়াটাও তো জরুরি। এতটুকু বলে থামলো সাইফ। কপালে ভাঁজ নিয়ে আশা চুপ করে শুনছে সাইফের কথা। ও তো কখনো কিছু বলে না যে ওর আর পড়তে ইচ্ছে করে না, খেলতে ইচ্ছে করে না, ঘুরতে ইচ্ছে করে না। তোমার জাদেল বাপ শুনলে তো। আশা আবারও সাইফের কলার চেপে ধরল। রুড কণ্ঠে বলল, কতবার বলেছি পাপাকে জাজ্জেল বলবেন না। বিয়ে করো, তাহলে আর বলবো না। কি বিয়ে শুরু করেছেন? পাপার কাছে আগে বিবাহর প্রস্তাব রাখেন, দেখুন সে কি বলে, তারপর বিয়ের কথা বলবেন। তোমার বাপকে বললে তোমার বাপ জাদরেল থেকে হিন্দি মুভির ভিলেনের চরিত্রে অভিনয় শুরু করে দেবে। সাইফ ভোতা মুখে আশার দিকে দৃষ্টিপাত করে বলল। তিমিরে ডুবে আছে চারিপাশ, কিছু দেখা যাচ্ছে না। বারান্দায় থাকা ফেরি লাইটের আলোতে মেয়েটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। মলিন মুখে বসে আছে। কি হয়েছে? আমি আবার কি করলাম? রাগ করে আছো কেন? রাগ করিনি, মন খারাপ। কি হয়েছে ওই বেয়াদব মনটার? আমার মন বেয়াদব? বেয়াদব না হলে আমার মতো বেয়াদব লোকটাকে ভালোবাসতে পারে কেউ? আশার খারাপ লাগলো। আর একটু কোল ঘেঁষে বসলো সাইফের। কাটা কাটা চুলগুলো হাত গলিয়ে বলল, কে বলেছে আপনি বেয়াদব? তোমার বাপ। পাপা কাজ নিয়ে অনেক সিরিয়াস, তার কথায় রাগ করবেন না। আপনি একজন সুপুরুষ, আমার স্বপ্ন পুরুষ, একজন ভালো ছেলে, একজন ভালো মানুষ, একজন দায়িত্ববান কর্মকর্তা। আর 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 কি? আমি ফুলে ফেপে আকাশে উড়ে যাচ্ছি আশা। পরেরটুকু তাড়াতাড়ি বলো, নয়তো খেজুর গাছে আটকে যাব। সাইফ তারা দেখিয়ে বলল। আশা হেসে উঠল, আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আর ভবিষ্যতের গুড হাজবেন্ড, গুড পাপা। বলে আশা লাজুক হাসলো। সাইফের বিমূঢ় হয়ে গেল আশার কথায়। বাবা বাবা, আশা তুমি আমার থেকেও এক ধাপ এগিয়ে। আমি তো বিয়ে পর্যন্ত ছিলাম, তুমি তো বাচ্চা পর্যন্ত চলে গেছো। এর জন্যই তো বলি আমার আশা বেস্ট। আচ্ছা শোনো, এখন বলো তোমার মন কেন খারাপ?
আশা খুলে বলল সব। সাইফের কাছে এই সমস্যার সমাধানও রয়েছে। সে জানালো কালকে সকালে সব ব্যবস্থা হয়ে যাবে। গ্রীষ্মে দাবাদাহে অতিষ্ঠ হয়ে আছে মানব জীবন, তবু কোনো কিছু থেমে নেই। পৃথিবী বিধ্বংসী নাই, ছুটছে বিবর্তনের দিকে। তাকে আরও সমৃদ্ধ হতে হবে, আরও আধুনিক হতে হবে, মানুষের জন্য নিজেকে আরও সহজ করে তুলতে হবে। পৃথিবীর এই দুরন্ত গতি অব্যাহত রাখতে পৃথিবীর অবস্থানরত মানুষগুলো কাঙ্গালের ন্যায় ছুটছে। ঝরতে থাকা ঘাম, দুর্গন্ধ, শারীরিক অবসন্নতা নিয়ে সকলে ছুটছে। সুগঠিত বলিষ্ঠ দেহটি সিভিল পোশাকে আবৃত, মোটা খাকি পোশাক নয়। তারপরও সাইফের শ্যামলাটে মুখশ্রী লাল হয়ে উঠেছে, যদিও এতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। কষ্ট আঘাত সহ্য করা এই পেশার প্রথম শর্ত। তাই অতি কষ্ট, গরম ও সাইফের নির্লিপ্ততায় বিরক্তবোধ করল বোধ হয়। বর্তমানে সে রিকশায় রয়েছে, পায়ে চালিত রিকশা। রিকশা চালকের সাদা পাতলা ফিনফিনে গেঞ্জি ভিজে, তা থেকেও পানি টপটপিয়ে পড়ছে। সাইফ সেদিকেই তাকিয়ে আছে। দুমুঠো ভাতের জোগানে শরীরের কষ্টকে অগ্রাহ্য করে ছুটছে। অনেক সময় ন্যায্য পারিশ্রমিকও পায় না, এত কিছুর জন্য স্বপ্ন মাত্র। দৃষ্টি ঘোরালো সাইফ। তার কাছে করার মতো খুব বেশি কিছু নেই। কারোর একার প্রচেষ্টায় পুরো জাতির উন্নয়ন অসম্ভব। রিকশা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতেই সাইফ ভাড়া মিটিয়ে নামলো। রিকশাওয়ালা তখনও হাঁ করে তাকিয়ে আছে সাইফের দিকে। 60 টাকা রিকশা ভাড়া। লোকটা 1000 টাকার নোট কেন দিয়েছে? ভাইজান, ভাড়া তো 60 টাকা। আমনে 1000 টাকার নোট দিলে কেমনে হইব? এত ভাঙতে আমাগো কাছে থাকে নাকি? সকাল থেকে মাত্র 150 টাকা কামাই করছি। আমার কাছেও তো নেই ভাই, আপনি বরং রেখে দিন, ওটা আপনার টিপস। কি যে কন ভাইজান, রিক্সাওয়ালার আবার কিসের টিপস? এই যে আপনি আমায় সুস্থ সবল আমার গন্তব্যে পৌঁছে দিয়েছেন, জানের হেফাজত করেছেন, তাই আর কি। আসছি, হ্যাঁ। বলে সাইফ হাঁটা ধরল। রিকশাওয়ালা মাথা নেড়ে মুচকি হাসতে হাসতে আবার ছুটতে লাগলো। তীব্র গরমে শারীরিক কষ্টরা ফিকে হয়ে পড়ল রিকশাওয়ালার মুচকি হাসির কাছে। পার্পেল কালারের শাড়ি, বা হাতে সিলভারের ঘড়ি, ডান হাতে সাদা ফুলের মালা, বাঁধা অযত্নে করা হাত খোপায় সেটা আছে গাজরা। ঠোঁট দুটোতে হালকা বেরি লিপ বাম। সাজগোজ বলতে এতটুকুই। এক হাতে ছাতা, আরেক হাতে ভাইয়ের হাত শক্ত করে ধরে আছে আশা। সাইফকে আসতে দেখে মুচকি হেসে পার্স থেকে টিস্যু আর পানি এগিয়ে দিল সে। পকেটে রুমাল থাকতো, সাইফ আশার যত্নটুকু লুফে নিল। পকেট থেকে একটা ক্যাডবেরি বের করে আশরাফের হাতে ধরিয়ে দিয়ে বলল, চলো শালাবাবু, আজ থেকে আমরাই তোমার অভিভাবক। আশরাফ প্রফুল্ল হাসল। দুহাতে আশার সাইফের হাত ধরে এগিয়ে গেল স্কুলের ভিতরে। বন্ধু মহলে সকলকে ডেকে ডেকে বলছে এটা তার দুলা ভাই আর এটা তার বোন। সাইফ আশাও পুরোটা সময় দায়িত্ববান অভিভাবকের ন্যায় অনুষ্ঠানে আনন্দ করেছে। আশরাফ যখন স্পিচ দিচ্ছিল তখন তাকে সাপোর্ট করেছে। পুরোটা সময় আশা সাইফের দিকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাদের ভাই বোনের অসম্পূর্ণ দিনটাকে পরিপূর্ণ আনন্দময় করে দেওয়ার জন্য। অতঃপর পার্ক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছে। আশরাফের আনন্দের শেষ ছিল না, কেননা সাইফ তার সকল বন্ধুদের উপহার কিনে দিয়েছে। সে আশা মুগ্ধ হয়ে বাবাকে জড়িয়ে ধরল। আই এম প্রাউড অফ মাই পাপা। এদিকে আশফাক রাগে গজগজ করতে করতে কাউকে ফোন লাগালো। সাইফ সরু চোখে তাকালো শ্বশুরের দিকে। এ লোক এখন আবার কি করবে? ফোন কানে ধরতেই দর আওয়াজে কাউকে বলল, তুই যেদিন দেশের মাটিতে পা রাখবি সেদিন আমি তোকে নিজের হাতে গুলি করে মারবো, মনে রাখিস। বলে সে ফোন কেটে গটগট করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। বুঝতে বাকি রইল না আশরাফকে হুমকি দিয়েছে আশফাক আহমেদ। তৎক্ষণাৎ সাইফ আর শিয়াসের ফোনে জয়েন্ট কল বেজে উঠল। মুখের সামনে ফোন বাজতেই আশরাফের দীর্ঘ কণ্ঠ ভেসে আসলো, বুড়ো বয়সে কি ভীমরতি হয়েছে তোমার দুলাভাই? যে বয়সে মেয়ের প্রেম কাহিনী নিয়ে গল্প করবে সেই বয়সে তুমি নিজের ভোতা প্রেম কাহিনী নিয়ে গল্প করছো। এই ভোতা প্রেম কাহিনী বলবে না তো রাফি? ভোতা বলবো না তো কি বলবো? মানুষ বাড়ি থেকে পালানোর সময় টাকা কড়ি কাপড় চোপড় নিয়ে পালায়, আর তুমি ব্যাগে করে মশারি নিয়ে পালিয়েছ। একটা স্যান্ডোগঞ্জি পর্যন্ত নেওনি। শিয়া, তোর বাপকে কিছু বল, ওখানে বসে আমার দেশে আসা কেন বন্ধ করছে?
আশরাফ খেকিয়ে উঠে বলল। অন্যদিকে সিয়াসা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। বাবা মশারি নিয়ে পালিয়েছিল। সাইফ মাথা চুলকে মিনমিন করে বলল, ওটা তো তোমার বাপের ভয় আর উত্তেজনায় ভুল করে ফেলেছিলাম। এই তোমার সেনাবাহিনীতে কে চাকরি দিয়েছিল? হ্যাঁ, ভিতর ডিম। বলে আশরাফ ফোন কেটে দিল। সাইফ পোতা মুখে রান্না করা খাবারগুলো টেবিলে সাজাতে লাগলো। এদিকে সিয়াসা আর মিনি তাকে দেখলেই কয়েক দফা গড়াগড়ি খাচ্ছে হাসতে হাসতে। শুক্রবার দিন। এই দিন সকলের জন্য অবসরের হলেও সিয়াসার জন্য অবসরের নয়। কেননা আশা ফাউন্ডেশনে প্রতি শুক্রবার বিশাল ভোজ হয়। এই দিন বাচ্চাদের আনন্দের দিন। পুরো সপ্তাহ একটা স্বাভাবিক নিয়ম অনুসারে খাবার খেলো। শুক্রবারে সকল বাচ্চাদের জন্য শাহী খাবারের আয়োজন করা হয়। আশা ফাউন্ডেশনের ভেতরে নিজস্ব আইসক্রিম পার্লার রয়েছে। এটা শুধু শুক্রবার দিনটাতেই খোলা থাকে, ভোর থেকে রাত পর্যন্ত। যে যত ইচ্ছে তত খায়। সাইফ আশফাক সেখানের ব্যবস্থাপনা পরিদর্শন করছে। বাবা নানার ঘরে তাদের জন্য সাদা পাঞ্জাবি, টুপি, আতর সাজিয়ে রেখেছে। সিয়াসা চটজলদি গোসল করে নিল, চুল শুকিয়ে একটা সাদা কুর্তি পরে নিল। পুরুষেরা জুম্মার নামাজ আদায় করে আসলেই সে যাবে। এই দিনে তারা সকলে বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া করে। এমনকি সেনানিবাসের অনেক সৈন্য কর্মকর্তারাও আনন্দের সহিত এই দিনে সাইফ আশফাকের সাথে যুক্ত হয়। সকলে আড্ডা দেয়, একসাথে খাওয়া দাওয়া করে। তাদের সাপ্তাহিক ছুটিটাও জমজমাট হয়ে ওঠে। সাদা পাঞ্জাবির মেলা বসেছে আশা ফাউন্ডেশনের প্রাঙ্গণে। বাচ্চারা ছোটাছুটি করছে। সিয়াসা আর মিনি যেতে বাচ্চাদের হই হুল্লোড় আরও বেড়ে গেল। সিয়া মানুষটা তাদের কাছে অনেক ইন্টারেস্টিং। তাদের সাথে সময় কাটায়, খেলতে নিয়ে যায়। সিয়াসার বিভিন্ন অ্যাডভেঞ্চারের সঙ্গী হয় তারা, তেমনি সিয়াসার অপকর্মের সঙ্গী হয় তারা। নামাজ শেষে সকলে কর্মচারীরা বাচ্চাদের খেতে দিল। সিয়াসাও তাদের পাশাপাশি আসন পেতে বসে গেল প্লেট হাতে। খাবারের অপেক্ষা করার সময় বাচ্চাদের দেখা দেখি প্লেট দিয়ে ঢোল বাজাতে ভুলল না। সিয়াসা যখন মগ্ন বাচ্চাদের শৈশবে তাল মেলাতে, তখনই তার পাশে কেউ বসল। নিজের পাশে কারোর উপস্থিতিতে সিয়াসা বেখেয়ালি হাসি মুখে ঘাড় কাত করে সেদিকে একবার তাকিয়ে আবার ঘাড় ঘুরিয়ে নিল। কিন্তু মস্তিষ্ক তার থমকে গেল। হাতা গুটিয়ে সাদা পাঞ্জাবি পরা শক্তপোক্ত দেহ অবয়ে নিশ্চিত হওয়ার জন্য ফের তাকালো। শানিত দৃষ্টি তখন তার দিকে নিবদ্ধ। দৃষ্টিতে দৃষ্টি মিলাতেই সিয়াসা তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে নিল। পাশের বাচ্চাকে বলল, মীর জাফরের বংশধরগুলো ওদিকে চেপে যাও। তোমরা আবার কবে বিশ্বাসঘাতকতা করনি তো আমার সাথে? বাচ্চাগুলো অসহায় দৃষ্টিতে তাকালো সিয়াসার দিকে। সিয়াসার নেত্রপলক বড় বড় হয়ে গেল। বুঝতে বাকি রইল না তারা সব বলে দিয়েছে। সিয়াসা কড়া কণ্ঠে বলল, তোমাদের আমি শুধু শুধু মীর জাফরের বংশধর বলি না। আর চোখে দর্পণের দিকে তাকালে তার ভুরু কুঁচকে যায়। লোকটার ঠোঁটে অমন কুচক্রিপূর্ণ হাসি কেন? তার সকল ভাবনা চিন্তার অবসান ঘটল। দর্পণ তার মুখের সামনে নিজের ফোন ধরে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সে নাচতে নাচতে আন্ডারওয়্যার কাটাকুটি করছে। সে খিচে বসে রইল নিজের জায়গায়। নিজেকে নিয়ে প্রচুর হতাশ বোধ করল। সে কীভাবে ভুলে গেল সেনানিবাসের চতুর্দিকে সিসি ক্যামেরার সমাহার। আগামীকাল বিকেল 4টা থেকে 5টা আমি কোয়ার্টারে থাকব। সেম ব্র্যান্ড, সেম কালার, সেম সাইজ। সময় মতো না পৌঁছালে এই ভিডিও ফুটেজ সময় মতো আশফাক আহমেদ এবং সাইফ চৌধুরীর কাছে চলে যাবে। সিয়াসা কাদো কাদো দৃষ্টিতে তাকালো দর্পণের দিকে। কালার ব্যান্ড মনে আছে, কিন্তু সাইজ সেটাও ব্যাপার না। সে কিনবে এগুলো। দাঁত খিচে বলল, আমি একটা মেয়ে মানুষ হয়ে ওগুলো কিনবো, আর সাইজ ওটা তো দেখিনি। যেভাবে একটা মেয়ে মানুষ হয়ে ওটা কেটেছেন সেভাবে। আর রইল সাইজ। এতটুকু বলে দর্পণ খানিক সেটে আসলো সিয়াসার দিকে। কানে কানে কিছু বলতেই সিয়াসা চোখ মুখ খিচে বসে রইল সেখানে। এতক্ষণে সকল উৎফুল্লতা গায়েব হয়ে গিয়েছে। চেহারার উজ্জ্বলতা তো দর্পণের মুখ দর্শনেই উবে গিয়েছিল। বিভাবরী কাটিয়ে প্রভাতের কিরণ ফুটেছে কেবল। বাতাবরণী তখনও সূর্য পুরোপুরি তার আধিপত্য বিস্তার করেনি। প্রভাতের নিস্তব্ধতার সাথে সমীরণে মিষ্টি সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। সদ্য ঘুম থেকে ওঠা পাখির অলস কিচিমিচির আওয়াজ কর্ণকোহর ভেদ করে যাচ্ছে।
ওষ্ঠপুটে খানিকটা বেঁকে গেল প্রকৃতির মিষ্টতায়। ঘন পাপড়িতে আড়ষ্ট হয়ে থাকা আক্ষিদয় আড়ষ্টতা ভাঙতে চাইল না, ব্যক্তিটি ভাঙল না। প্রভাতের এমন মন মাতানো নিস্তব্ধতায় ব্যক্তিটির বিবেকে বাঁধল নিস্তব্ধতা ভাঙতে। অভিজ্ঞতার সহিত পায়ের গতি নমনীয় করল। জুতোর এখন আর শব্দ হচ্ছে না। গাঢ় সবুজে ঘেরা চা বাগানের পাশ থেকে বয়ে চলা রানওয়েতে কড়া পোড়া আটসাট মাংসল পেশিতে গড়া দেহটি বদ্ধ নেত্র পল্লবে দৌড়াচ্ছে। জীবনে কখনো এমন অদ্ভুতভাবে প্রকৃতিকে অনুভব করেনি দর্পণ। গতকাল এমনই এক কাকডাকা ভরে একদল ঘন পরিচিত মুখের অধিকারীদের সে দেখেছে চা বাগান পার হয়ে ঠিক ওই উঁচু সবুজ টিলার উপর। সাফেদ পোশাকে আবৃত ছিল প্রত্যেকে, আদো ভেজা ঘাসের উপর চোখ বন্ধ করে শুয়েছিল প্রত্যেকে। মুখে ছিল তাদের প্রগাঢ় হাসি। তনতে 7-8 বছরের বাচ্চাদের সংখ্যা ছিল 7 জন, আর একজন তাদের নেত্রী। প্রত্যেকেই প্রকৃতির সাথে সন্ধি করতে ব্যস্ত ছিল। ফজরের নামাজ বাদ কোয়ার্টারে ফিরে বারান্দায় দাঁড়িয়েছিল সে। খুব আগ্রহ জাগে কি করে প্রতিদিন তারা। ওইটুকুন ছোট ছোট বাচ্চারাই বা কি বোঝে প্রকৃতির, বা বোঝার চেষ্টা করে। ওয়েল ট্রেন্ড বলে তখন নিজেকে সান্ত্বনা দিল আজ আর পারেনি। তাদের আশা রাখি সে বেরিয়েছে, একটু উপলব্ধির প্রচেষ্টায় কি করে তারা। খুব একটা না বুঝলেও এতটুকু বুঝেছে প্রকৃতি এই সময়টাতে ঐশ্বরিক সৌন্দর্য নিয়ে হাজির হয়, আর এই গোপন তথ্য ওই ক্ষণ পরিচিতিদের কাছে রয়েছে। তাই তারা কখনোই এই সুন্দর মুহূর্ত অবহেলা করে না। ঘড়িতে 5:44 নির্দেশ করছে, তবে তারা এখনো আসছে না কেন? বদ্ধ নেত্র অযথাই খুলল সে। সরু চোখে উঁচু টিলার উপর একবার দেখে নিল, আসেনি। কাউকে খুঁজছো নাকি ইয়াং ম্যান? চকিতে ঘাড় ঘুরালো দর্পণ। সাইফকে দেখতেই তৎক্ষণাৎ গতিস্লোথ করল। পেশাগত অভ্যাস দ্বারা স্যালুট দিয়ে সম্মান প্রদর্শন করল। সাইফ নিজের গতি বহাল রেখেই হাসি মুখে তা গ্রহণ করল। দর্পণকেও ইশারা করল নিজের গতি বহাল রাখার জন্য। নমস্কার, চারপাশটা অবলোকন করছিলাম। ভোরের প্রকৃতিটা সুন্দর। সাইফের গতির সাথে তাল মিলে এক পা পিছে দৌড়াতে দৌড়াতে বলল দর্পণ। হ্যাঁ, ঠিক বলেছ। তাই তো মানুষ এই সময়টাতে ঘুমিয়ে থাকে। প্রকৃতির এত সুন্দর রূপটা সকলের জন্য উন্মুক্ত হলেও সকলের জন্য উপভোগ্য নয়। দর্পণ মাথা ঝাঁকাই। সত্যি সবার কাছে প্রকৃতির এই সুন্দর সময়টা উপভোগ করার ক্ষমতা থাকে না। তারা ঘুমের কাছে পরাজিত। মনে কৌতূহল জেগে বসে আছে। বাচ্চারা আজ কেন আসেনি? কৌতূহল দমিয়ে রাখার লোক সে নয়, তাই সোজাসাপটা প্রশ্ন করে বসল। আশা ফাউন্ডেশনের বাচ্চারা প্রতিদিন এই সময় এখানে আসে। আমি এসেছি থেকে সেটাই দেখছি, তবে আজ তাদের দেখা যাচ্ছে না কেন? তাদের নেত্রী আজ ক্লান্ত। গতকাল রাত করে বাড়ি ফিরে রাত জেগে জেগে পড়াশোনা করেছে, তাই আজ আর ঘুম থেকে উঠতে পারেনি। আগামী সপ্তাহে সে সরকারি লাইসেন্স পাচ্ছে একজন চিকিৎসক হিসেবে। নিজের চেম্বার পাবে, তাই ব্যস্ত সময় কাটাচ্ছে। আর নেত্রী ছাড়া তার ছানাপোনারা এক পাও কোথাও বাড়াবে না। মুখশ্রী থেকে কৌতূহলের সাপ সরে গেল। ছোট্ট করে বলল, ও, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি স্যার? অবশ্যই ইয়াং ম্যান, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, তুমি বলতে থাকো। জগিং করার সময় একজন বাঘপাটু পার্টনার থাকলে সময়টা জমে ভালো। আশা ফাউন্ডেশনের বাচ্চাদের আরও ভালো ভবিষ্যৎ গড়তে বাইরে থেকে কেউ সহযোগিতা করতে চাইলে করতে পারবে। আশা ফাউন্ডেশন কোনো চ্যারিটি ফাউন্ডেশন নয়, এটি আমার পরিবারের একটা অংশ। এটি আমার একটা অংশ, যেমনটা শিয়া আমার একটা অংশ। তার সকল ভালো মন্দ দেখার দায়িত্ব যেমন আমার একার, তেমনি আশা ফাউন্ডেশনের বাচ্চাদের ভালো মন্দ দেখার দায়িত্বও আমার একার। আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ইয়েস স্যার। ডোন্ট কল মি স্যার, আই ডোন্ট ডিজার্ভ ইট এনিমোর। গুরু আজন্ম গুরুই থাকে, কেননা তার দেয়া শিক্ষা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আবার সঙ্গ দেবে। তেমনি আপনার প্রতি আমার সম্মানও মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বহাল থাকবে। ইট ডাজন্ট ম্যাটার হোয়াটস ইউর পজিশন নাও। সাইফের বুকের ভেতরটা নাড়িয়ে দিল কিছু শব্দ। এখনো চোখ বুঝলে মনে পড়ে শত্রুর কবল থেকে রক্ষা পেতে বাংকারে কাটানো দিনগুলো। শূন্য পজিশন থেকে কিভাবে দিনকে দিন সাহসিকতার সাথে নিজেকে মেজর পদে দাঁড় করিয়েছিল। হঠাৎই একটা ঝড় এসে সেই সাহসী সোলজারটাকে একদম ভীতু করে দিল।
কখনো কখনো মনে হয় সে কেন এলো এই পেশায়। তবে আল্লাহর পরিকল্পনার সম্পর্কে জানতে পারবে এই ক্ষমতা কার আছে। এটা সত্যি, সে যদি এই পেশায় না আসতো তবে আশার সাথে তার কখনোই দেখা হতো না। এবং এটাও সত্যি, সে যদি এই পেশায় জড়িত না থাকতো তবে কখনোই আশাকে হারাতে হতো না। পায়ের গতি কমে গিয়েছে, দেহ তার নিজস্ব তেজ হারিয়ে ফেলে। আশা নামটি শুনলে মলিনতায় ছেয়ে যাওয়া মুখটির দিকে একবার তাকিয়ে দর্পণ ফের সামনে তাকালো, গমগমে স্বরে বলল, এভরিথিং ইজ অল রাইট স্যার। সাইফের ধ্যান ভাঙল দর্পণের প্রশ্নে, ঘন ঘন মাথা নেড়ে বলল, ইয়াং ম্যান, আম অল রাইট। ইউর ওয়ার্ডস মেল্টেড মাই হার্ট। তোমার নিষ্ঠা গুরুভক্তি আমার পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। দেন কাম ব্যাক। আর কতদিন নিজের থেকে পালিয়ে বেড়াবেন? কিছুটা থমকালো সাইফ, পর মুহূর্তে নিজেকে সামলে কিছুটা অপ্রস্তুত হেসে মৃদু কণ্ঠে বলল, বয়সের শেষ পর্যায়ে রয়েছি তো, এখন আর এই দেহ ওসব সহ্য হবে না। বাকি জীবনটুকু এভাবে কাটিয়ে দিতে চাই, আর কিছু হারাতে চাই না। যেটুকু আছে এটুকু আমার দেহে প্রাণ সঞ্চার করে। প্রথম কথাগুলো জোরে বলল, শেষের কথাগুলো বিড়বিড় করে বলল। পরিস্থিতি পরিবর্তনের প্রসঙ্গ বদলালো সে, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, চলো ইয়াং ম্যান, প্রতিদিন তো সেনানিবাসে জগিং করো, আজ না হয় এই বুড়োর সঙ্গে একটু বাইরেও দৌড়াবে। এখানে থেকে বেরিয়ে বা পাশের গলির মোড়ে একটা দোকানে দারুণ চিকেন বান তৈরি করে। সকাল 8টার মধ্যে তার স্টক শেষ হয়ে যায়, এতটাই সুস্বাদু। শিয়ার দিন শুরু হয় সেই চিকেন বান দিয়ে, অথচ আমায় মুখেও তুলতে দেয় না, ঘি থাকে বলে। তাই জগিংয়ের অজুহাতে প্রতিদিন লুকিয়ে খেয়ে আসি, নয়তো তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেবে শিয়া। আজ তোমাকে আমার পক্ষ থেকে একটা ট্রিট দেব, চলো চলো। এত ডায়েটে থাকলে জীবনের মানেই ভুলে যাবে। দর্পণকে নিজের মতামত রাখতে না দিয়ে সাইফ তারা দেখিয়ে বলল। দর্পণও মৃদু হেসে তাকে সায় দিল। মৃদু আলাপের মাঝেই দুজনেই দৌড়াতে দৌড়াতে সেনানিবাসের গেট পার করলো। বলা বাহুল্য, দর্পণের থেকে সেদিন অমন বাজেভাবে হেনস্থা হয়ে চিয়াশা আর কখনোই ইনছাড়া গেঞ্জি কিংবা শার্ট পরেনি। আরশির সামনে দাঁড়িয়ে নিজেকে আরও একবার ঘুরে ঘুরে দেখে নিল সিয়া। ট্রাউজারের আড়ালে ইন করা গেঞ্জিটা আরেকটু টেনে টুনে ঠিক করলো। পিঠের 1/3 ছেয়ে থাকা চুলগুলো কানের দুপাশ থেকে দুগোছা চুল নিয়ে পেছনে ক্লিপ দিয়ে আটকে নিল। ফের আরও একবার নিজেকে পুরো দেখে নিল। না, এবার আর কোনো দিক থেকে হেনস্থা করার সুযোগ পাবে না ওই উটকো মেজর। তন্মধ্যেই বাচ্চারা হাঁকছে আলো। সিয়াশা বারান্দা থেকে একবার উঁকি দিয়ে ব্যস্ত গতিতে বিছানায় পড়ে থাকা ব্যাগটাকে তুলে নিল। বিকাল 4:05। এখন সে গরিব উটকো মেজরের ছোট প্যান্ট দিতে যাচ্ছে। লোকটার অভাব না থাকলে একটা আন্ডারওয়্যারের জন্য এমন করে তাকে রীতিমতো ব্ল্যাকমেইল করেছে। মৌনিতাকে নিয়ে আজ সকালে এটিকে কিনেছে। মুখে কালো মাস্ক আর চোখে কালো সানগ্লাস লাগিয়ে কিনেছিল, তাই তো তার মান সম্মান এই যাত্রায় বেঁচে গিয়েছে। তো অবাক হলো, এরপর থেকে ওই উটকো মেজরের ধার ঘেঁষবে না, না প্রতিশোধ নিবে আর না হেনস্থা হতে। এটাই শেষ। বুক ভরে শ্বাস নিয়ে এসে বের হলো ঘর থেকে। যা নাফা, ডাক দেন, এত নাটক কইরেন না। সেদিনকা তো খুব সাহসী হইয়া নাচতে নাচতে গেছিলেন মেজরের মান সম্মান নিয়ে টানাটানি করতে। এখন আপনার মান সম্মানই ওই সেরা ছোট্ট প্যান্টের লাহানি ঝুলতেছে। মিনি বিরক্ত হয়ে বলল, 10 মিনিট যাবৎ উকিঝুঁকি মারছি, তবুও ঢুকছে না। সিয়াশা করুণ চোখে বাচ্চাদের দিকে তাকালো। সিয়ার মনস্কামনা বুঝতে পারা বাচ্চারা তৎক্ষণাৎ তীব্র বিরোধিতা করে মাথা নাড়ল। নো সিয়া, ভুল তুমি করেছো, ক্ষমাও তুমি চাইবে, এটাই নিয়ম। যাও ভেতরে গিয়ে ওটা দিয়ে আসো, আমরা তোমার পেছনে আছি, ভয় নেই। সুপারম্যান অনেক ভালো, তোমাকেও চকলেট দিবে। সিয়াশা মুখ বাঁকালো। 2টো চকলেট দিয়েছে, তাতেই সুপারম্যান হয়ে গিয়েছে। দেখা যাবে পরদিন খেলনা দিলে বলবে, সিয়াকে? আমরা কোনো সিয়াকেই চিনি না। সকালের পর প্রত্যাশা ভেঙে চুরমার হয়ে যাওয়ায় সে এগিয়ে যায়। কলিং বেল বাজালো। 2 মিনিট হয়ে গিয়েছে, দরজা খোলেনি। কম্পিত হাতে আবারও দিল, সাথে সাথেই খুলে গেল দরজা। ভাতযুক্ত কপালে দরজা খুললেও দরজার সামনে দাঁড়িয়ে থাকা বেরং মুখটি দেখে ভাঁজগুলো বিলীন হয়ে গেল। এক হাতে দরজার নব আঁকড়ে দাঁড়িয়ে আছে দর্পণ।
সিয়াশা কপাল কুঁচকে একবার দর্পণে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। অর্ধনগ্ন পেটানো দেহের কোমরে শুধুমাত্র একটা সাদা তোয়ালে পেঁচিয়ে রাখা, এতটুকু ব্যতীত আর কোনো বস্তু নেই। সজারু কাটা নাই, চুলগুলোতে পানি ঝরছে, যদিও এতে সিয়াশার কোনোরূপ ভাবান্তর দেখা গেল না। এমন দৃশ্য সে প্রতিদিনই দেখে। পাপা নানু ভাই প্রায়ই এমন তোয়ালে পরে ঘরে বাসায়। সে কোনোরূপ কথা না বলে হাতে রাখা প্যাকেটটা এগিয়ে দিল। নব ছেড়ে দর্পণ কিছুটা এগিয়ে আসলো। প্যাকেটটা উল্টে পাল্টে দেখে গম্ভীর গলায় বলল, ব্র্যান্ড, কালার, সাইজ সব ঠিক আছে তো? সিয়াশা হ্যাঁ বোধক মাথা নাড়ল। এরপর থেকে মাথা সাথে নিয়ে কাজ করবেন। ওটাকে সবসময় সাথে রাখার জন্য সৃষ্টিকর্তা দিয়েছে, বাড়িতে ফেলে রাখার জন্য নয়। সিয়াশার চোখ দুটো সরু হয়ে গেল। আবারও তাকে খোঁচা মেরে কথা বলছে। চল শক্ত করে দর্পণের দিকে রাগিয়ে দৃষ্টি নিক্ষেপ করে পেছন দিকে পা বাড়ালো। পেছন থেকে আবারও ভেসে আসা গমগমে আওয়াজে সে ফের পিছু ফিরে তাকালো। ভাতের মার ঝাড়তে পারেন? ভুরু কপাল কুঁচকে একাকার হয়ে আছে। চেপে রাখা ঠোঁট জল দেখতেই বোঝা যায় রেগে আছে। মেয়েটির পুরো ভাবভঙ্গি বুঝতে পেরেও একদম নির্বিকারভাবে সেটিকে তুচ্ছ তাচ্ছিল্য করে প্রশ্ন করল দর্পণ। দর্পণের এমন স্বাভাবিক ভাবভঙ্গি দেখে শিয়ার গা জ্বলে গেল। গম্ভীর কণ্ঠে বলল, বুঝিনি, আবার বলুন। ভাতের মার ঝাড়তে পারেন? পারলে কি হবে? হাতে যদি সময় থাকে তবে আমার ভাতের মারটা ঝেড়ে দিন। সোজা সাপটা আবদার না আদেশ। সিয়াশা বুঝল না কেন এই কথাটা একটু অনুরোধের সুরে বলে যেত না। উটকল মুখে তো মিষ্টতা দেয়নি আল্লাহ তাআলা। ভ্রুকুঞ্চিত এগিয়ে গেল কিছুটা তার কাছে। দর্পণ বুঝে নিল। দরজা ছেড়ে দিয়ে সে সোজা রান্নাঘরে চলে গেল। সিয়াশা চুপচাপ তাকে অনুসরণ করলো। 3:50 কোয়ার্টারে ফিরছে দর্পণ। এসে ভাত চুরি গোসলে গিয়েছিল। বুয়াকে রান্না করতে মানা করে দিয়েছে, মুখে তোলা যায় না। তার চেয়ে ভালো নিজে দুটো ডাল ভাত যা পারে রান্না করে খেয়ে নিবে। বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে চুলোর পাশে দর্পণ। সিয়াশা এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখছে। কি চাই আমাকে বলুন, আমি দিচ্ছি। স্টেইনার। কণ্ঠ খাদেনি ছোট্ট করে বলল সিয়া। এ সকল কাজ সে পারে, তবে নিজ পদ্ধতিতে। যখন থেকে নিজের জীবনের ধাঁচ বুঝতে পেরেছে তখন থেকে সকল কিছু নিজের কাঁধে তুলে নিয়েছে। নিজের মতো করে ঘর সামলাতে শিখেছে। একটা স্টিলের স্ট্যান্ডার ধরিয়ে দিল দর্পণ, অনেকটা বড়। ভাতের পাতিলের দিকে তাকাতে তার মুখ বিকৃত হয়ে গেল। অল্প একটু ভাত বেসিনের উপর স্ট্যান্ডারটা ধরে তাতে ভাতটা ঢেলে দিল। দর্পণের বেশ পছন্দ হলো পদ্ধতিটা। সে ভেবেছিল অনেক কঠিন পদ্ধতি হবে, এটা সে এখন থেকে নিজেই পারবে। হয়ে গিয়েছে, আসছি। ধন্যবাদ। আপনি তো ঘরের কাজে বেশ পটু মনে হচ্ছে। তাহলে ডাল রান্না করে কি করে এটাও নিশ্চয়ই জানেন। সিয়াশা একবার পুরো রান্নাঘরে চোখ বুলিয়ে নিল। এলোমেলো সব। এখানে ভাত ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। লোকটা কি নিজে রান্না করে খায়? পরিবারে কেউ থাকে না? মনে হাজারখানেক প্রশ্ন উঠে বসলো। আগ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, ভাতের সাথে শুধু ডাল খেতে ভালো লাগবে? কাঠখোট্টা ঠোঁট দুটো মৃদু প্রসারিত হলো। বলো, এই অল্প সময়ের শর্টকাটে এটাই সহজ মনে হয়েছে, তাই এটা দিয়ে কোনো মতে চালিয়ে দেওয়া যাবে। ভালো লাগা না লাগা সবসময় বিচারে আনলে না খেয়ে থাকতে হবে। এটা সহজ কে বলেছে? এর থেকে দুটো ডিম ভুনা আরো সহজ এবং কম সময়ে হয়ে যাবে। আপাতত কোনোটাই আমি পারি না। আপনি যে কোনো একটা বলে দিলে আমার উপকার হতো খুব। সিয়াশা কিছু বলল না। আগ বাড়িয়ে ডিমের কেস থেকে দুটো ডিম তুলে নিল। দর্পণকে খানিক অবাক করে সিয়াশা উদারতার পরিচয় দিয়ে ফেলল। 10 মিনিটের মাঝে সুন্দর মুখরোচক ডিম ভুনা করে দিল। পুরোটা সময় দর্পণ কিছু বলল না, বরং মনোযোগ দিয়ে রান্নাটা শিখে নিয়েছে। সিয়াশা অনেকটা সহজ হয়ে গিয়েছে এই 10 মিনিটের মধ্যে। চোয়াল ঠোঁট দুটো স্বাভাবিক হয়ে গিয়েছে। চুলোটা নিভে ইতস্তত কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, আপনার স্ত্রী নেই? থাকলে তো দেখতেন, আপনাকে এত কষ্টও করতে হতো না। আমি অবিবাহিত। সিয়াশা মুখ পাকালো। এক কথা বলে হয় সে অবিবাহিত, এত কথার কি আছে? বিদ্রুপ করে বলল, আমি ঠিকই ধরেছিলাম, আপনার বউ থাকতেই পারে না। আপনি যে কাঠখট্টা ধরনের মানুষ। দেখা যাবে আপনার স্ত্রী আপনাকে চুমু দিলেও আপনি তাকে বলবেন আমাকে চুমু দেওয়া নিষিদ্ধ, তাই আপনাকে শাস্তির আয়তায় আনা হবে আপনার করা দণ্ডনীয় অপরাধের জন্য।
বলেই ফিক করে হেসে উঠল, কিন্তু সাথে সাথেই তার মস্তিষ্ক যেন নিজের ঠিকানা পেল। সে কি আবারও যেচে সাপের লেজে পা দিয়ে ফেলেছে? এ লোক এখন আবার তাকে হেনস্থা না করে। বোকা বোকা হেসে দর্পণের দিকে তাকাতে দেখল সে একইভাবে বুকে হাত গুজে পায়ে পা ক্রস করে দাঁড়িয়ে আছে। আপনি চাইলে চুমু দিয়ে খেতে পারেন। আমি শাস্তির আওতায় আনবো না আপনার করা অপরাধের জন্য। এতটা কাঠখোট্টা নই। কেউ চুমু দিলে তাকে পরিবর্তে চুমু দিতে হয়, শাস্তি নয়, এতটুকু আমি জানি। গম্ভীর গলায় স্টেট কাট নির্লজ্জ কথাবার্তে সিয়াসার মাথা হেট হয়ে গেল। লোকটা ঠিক বলে, সে মাথা বাড়িতে রেখে আসে। এখানে তো সে নিজেই যেচে হেনস্থা হচ্ছে। কেন যে সে এই উটকো মেজরের সাথে উল্টাপাল্টা কথা বলতে যায়? থমথমে মুখে আসছি বলে জোর কদমে মুখ লুকিয়ে বেরিয়ে গেল সে। মেয়েটি যেতেই ওষ্ঠপুটের আড়ালে আটকে রাখা হাসি বেরিয়ে আসলো। মাথা নেড়ে খাবারগুলো বাড়তে লাগলো। বিড়বিড় করে বলল, একটু রাগী হলেও গুণী বটে। বাচ্চাদের মতো করছো কেন আশা? সাইফ কোমরে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি আমার জোর কেন করছেন? খাটের পেছনে বালিশাতে লুকিয়ে থাকা আশা রাগী কণ্ঠে বলল, তো জোর করবো না? কি অবস্থা চুলে দেখেছো? রুক্ষ শুষ্ক হয়ে ঝাড়ুর মতো লাল লাল হয়ে গিয়েছে। আমার চুল লাল হয়ে গিয়েছে তাতে আপনার কি? আমি তেল দেব না, গা চিটচিটে হয়ে থাকে, ভালো লাগে না, অস্বস্তি হয়। তেল দেবে মাথায়, গা চিটচিটে কেন করবে? যত সব বাহানা। বাইরে এসো আশা, আমি সুন্দর করে দিয়ে দেব, গা চিটচিটে করবে না একদমই। এতে যেন আরো রেগে গেল আশা। রেগে বালিশ ছুঁড়ে মারল সাইফের দিকে। সাইফ কপাল কুঁচকে তাকালো। ইতিমধ্যেই পুরো বাড়ি চক্কর দিয়ে ফেলেছে এ মেয়েকে ধরতে, তবুও হাতের নাগালে পাচ্ছে না। প্রতি বৃহস্পতিবার অফিস থেকে এসে এমন জোর জবরদস্তি করতে হয় তাকে, তাও কখনো কখনো পারে না দিতে। গত সপ্তাহেও দেয়নি, এই সপ্তাহে আর ছাড়াছাড়ি হবে না। কত সুন্দর কোমরে নিচ অব্দি লম্বা ঝলমলে চুল, এমন চুল লোকে আরাধনা করেও পায় না। আর এই মেয়ে কিনা এভাবে অযত্ন করছে। আশার চুল তার খুব পছন্দের, পুরো আশাটাই তার পছন্দের, তাই তার যত্ন সে নিজের হাতে সানন্দে করে। নিজেকে শান্ত করে বোঝানোর সুরে সুন্দর করে বলল, দেখো আশা, তোমার যেমন খাবারের প্রয়োজন তেমন চুলেরও খাবারের প্রয়োজন। খাবার না পেলে তুমি মরে যাবে, তেমনি চুলও তেল না দিলে তা ঝরে পড়ে যাবে, তুমি টাকলা হয়ে যাবে। এই টাকলা বউ কিন্তু আমি ঘরে রাখবো না। বলতে না বলতে আরও একটা বালিশ পড়ল তার মুখের উপর। আশা ভুরুকুটি এক করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, রেগে গিয়েছে। সাইফ মনে মনে হাসলো। এক পা দুপা কথা বলার মাঝেই এগিয়ে গেল মেয়েটির কাছে। সবাই কি বলবে, মেজর সাইফ চৌধুরীর বউ কিনা টাকলু? ও মাই গড, কখনোই না। ভেবে দেখো কি করবে এখন। চুল না থাকলে তোমায় আমি ঘরে রাখবো না। আশা দাঁত খিচে বসে রইল, সেভাবেই বলল, লাগবে না আমাকে রাখা, আমি পাপার কাছে চলে যাব, থাকবো না আপনার কাছে। তুমি আমাকে ছেড়ে দেবে, তবু চুলে তেল দেবে না, তাই না? না আশা, দেব না তেল, দেব না, দেব না, দেব না। যেদি কণ্ঠে বলেই আশা ছুট লাগালো ঘর থেকে বের হওয়ার জন্য। সাইফ তৎক্ষণাৎ এক হাতের বেরি বাঁধে আটকে নিল তাকে নিজের সাথে। ছাড়ুন, আমি তেল দেব না, পাপাকে বলে দেব আপনি জোর করেছেন, বকা দিয়েছেন আমায়। আশা বল প্রয়োগ করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল। সাইফের দাবাং হাতের খপ্পর থেকে পারল না। তার আগে সাইফ ছুঁড়ে মারল তাকে বিছানায়। নরম বিছানায় খানিকটা দেবে গেল সিমসাম করণের দেহটা কারোর বলিষ্ঠ দেহের ভারে। ফের জঙ্গলি আচরণ করার সুযোগ দিল না ব্যক্তিটি। সংবেদনশীল বদনে মৃদু স্পর্শে সেটে গেল সে। ওষ্ঠপুটে চলছে আন্দোলন, প্রেমালন্দন হবে। বদ্ধ নেত্রে আশা সংকুচিত নুয়ে গেল, দেহের ভর ছেড়ে দিল। আবেশিত চিত্রে আঁকড়ে ধরল বলিষ্ঠ পৃষ্ঠদেশ। সময়টা যেন থমকে গেল সেখানে। 20 মিনিট পরে সাইফ অস্থির চিত্রে বিছানা থেকে নামল। কামড়ে তখন বিশালাকার হাঁপ ছাড়ার আওয়াজ শোনা গেল। বাবা, সারাদিন বাপকে সামাল দাও আর রাতে মেয়েকে সামাল দাও। তোমাদের এই দুই বাপ বেটিকে সামাল দেওয়া কোনো সাধারণ পুরুষের পক্ষে সম্ভব নয়। নেহাতে আমি মহাপুরুষ। সাইফ বিদ্রুপ করেই বলল, আর চোখে বিছানার দিকে তাকিয়ে সে ফিচেল হাসল। ঝরঝরে চুলগুলো তেল তেলে হয়ে লেপটে আছে মাথার তালুর সাথে। মাঝখান থেকে সিঁথি করে দুপাশে দুটো বেনি করা।
কপাল পেয়ে কিছুক্ষণ পরপর তেল গড়িয়ে পড়ছে। শুভ্র মুখখানা ফুলে ফেপে লাল হয়ে আছে রাগে। দৃষ্টিকে শকুনি দৃষ্টি নাম দিয়েছে সাইফ। গা দুলিয়ে হেসে উঠল সে। আশার চোখ টলমলে, অতিরিক্ত রাগে তার কান্না পায়, এখনো সেটাই পাচ্ছে। সাইফ আশার দৃষ্টি পুরোপুরি অদেখা করল। সম্মোহিত মুহূর্তে মেয়েটাকে নাগালে এনেছে, ইচ্ছে মতো তেল দিয়ে বেরুনি করে দিয়েছে। আশা তখন নিরুত্তাল, নিস্তেজ। আনমনা হেসে উঠল সাইফ। মেয়েটির সেই নিস্তেজ মুখোচ্ছি আজও তার অক্ষিপটে স্পষ্ট। কি নিদারুণ যন্ত্রণা নিয়ে বেঁচে আছে সে। এমন জীবন আল্লাহ কাউকে না দিক। অক্ষি কঠোরে জমে থাকা অশ্রুগুলোকে সকলের আড়ালে লুকিয়ে ফেল। মুচকি হেসে মেয়ের দিকে দৃষ্টিপাত করল সে। আশার জুনিয়র, একদম মায়ের ডুপ্লিকেট। আজ বৃহস্পতিবার, মেয়ের তেল দেওয়ার দিন। দেখা যাক আজ কি তালবাহানা করে তার সিয়া। কাঠের টেবিলে আড়ালে পা দুটো অযথা তুলছে, ঠোঁট দুটো অনবরত নড়ে যাচ্ছে। কণ্ঠনালী ভেদ করে কত শব্দের যোগ সন্ধি করেছে তার ইয়াত্তা নেই। তবে এসব শব্দ কক্ষে অবস্থানরত সকলের মাথার উপর দিয়ে যাচ্ছে, যে যার মতো কাজ করে যাচ্ছে। সাইফ সতর্ক দৃষ্টি নিক্ষেপ করল মেয়ের মুখের দিকে। ধ্যান জ্ঞান খুইয়ে বয়ে মুখ ডুবিয়ে আছে। মুখ দেখে বোঝা যাচ্ছে মনোযোগ ইহ জগতে নেই। সে তাড়াতাড়ি করে ট্রাউজারের পকেটে লুকিয়ে রাখা তেলের বোতল বের করলো। নিঃশব্দে সেটি খুলে হাতে বেশ খানিকটা তেল ঢালো। আরেকবার মেয়ের দিকে চোরা দৃষ্টিতে মেয়ের মাথায় তেল দিতে শুরু করলো। অল্প সময়ে যতটুকু সম্ভব ইচ্ছে মতো তেল দিয়ে দিল পুরো চুলে। পাপা, তোমার বেনুনি করা এখনো হয়নি? বেখেয়ালি মনে জিজ্ঞাসা করলো চিয়াশা। সাহেব তৎক্ষণাৎ বোতলটা পকেটে ভরে রাখলো। বোকা বোকা কণ্ঠে বলল, চুলে অনেক জট পাকানো ছিল, সেগুলো ছাড়াতে সময় লেগেছে আর 2 মিনিট।